সবাইকে স্বাগত জানাই চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। আর প্রতিবারের মতো আপনাদের সঙ্গে আছি আমি বনাকুর মুস্তাফা, কানাডার টরন্টো থেকে। যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে কানাডা, এমন কথা শুনে ভয় পেতে পারেন কানাডার বাসিন্দারা। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এটি সিরিয়াসলি নয়, বরং মজার ছলেই বলেছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে সম্প্রতি ট্রাম্পের সঙ্গে দেখা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফক্স নিউজ জানিয়েছে সেখানেই কথার ছলে ট্রাম্প এই মন্তব্য করেন। যদিও তার এই মজা শুনে অনেকেই চিন্তিত, প্রশ্ন তুলেছেন তার সেন্স অফ হিউমার নিয়েও। কানাডা হবে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য। এলেবেলে কেউ নয়, বরং মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উক্তি এটি। শুরুটা হয়েছিল ২৫% শুল্ক আরোপের হুঁশিয়ারি থেকে। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই কানাডা মেক্সিকোর উপর ২৫% শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। মূলত অবৈধ অভিবাসী পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ হয়েই এই সিদ্ধান্ত ট্রাম্পের। ঘোষণার পর ফ্লোরিডায় ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোতে ছুটে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রাম্পও তাকে বরণ করে আপ্যায়ন করেন। খাওয়া দাওয়া ও খোশগল্পের এক পর্যায়ে প্রধানমন্ত্রী ট্রুডো ট্রাম্পকে বলেন, যদি তিনি সত্যি সত্যি প্রস্তাবিত শুল্ক আরোপ করেন তাহলে ধ্বংস হয়ে যাবে তার দেশের অর্থনীতি। জবাবে ট্রাম্প বলেন, যদি ট্রুডো তাই মনে করেন তবে কানাডা অঙ্গরাজ্য হিসেবে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্রে, এবং সেক্ষেত্রে ট্রুডো প্রধানমন্ত্রীর বদলে ওই রাজ্যের গভর্নরের দায়িত্ব পেতে পারেন। ঘটনাস্থলে উপস্থিত সবাই হেসে উড়িয়ে দিলেও এই উক্তি নিয়ে ঝড় বয়ে যায় আন্তর্জাতিক মহলে। স্বভাবসুলভ, কৌতুক নাকি হুমকি, এ নিয়ে শুরু হয় জল্পনা। তবে ফক্স নিউজ সহ অন্যান্য মার্কিন সংবাদ মাধ্যম নিশ্চিত করে এমন কোনো উদ্দেশ্য নেই ট্রাম্পের, শুধু ঠাট্টার ছলে এমন মন্তব্য করেন তিনি। তবে কাল্পনিক কোনো প্রেক্ষাপটে যদি সত্যি ট্রাম্পের আহ্বানে সাড়া দেয় কানাডা, যদি আসলেই কোনোদিন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে যোগ দেয় দেশটি, তাহলে কেমন হবে তাদের অবস্থান তা একবার দেখে নেওয়া যাক। কখনো যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হলে জনসংখ্যায় দেশটির সবচেয়ে বড় এবং জনবহুল অঙ্গরাজ্য হবে কানাডা। বর্তমানে কানাডার জনসংখ্যা ৪ কোটি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা ৩,৯০,০০,০০০। অর্থনীতিতে ৪ নম্বরে থাকবে কানাডা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির রাজ্য ক্যালিফোর্নিয়া, টেক্সাস কিংবা নিউ ইয়র্কের পরেই $২.২ ট্রিলিয়ন জিডিপি নিয়ে হবে কানাডার অবস্থান। শুধু অর্থনীতির আকারই নয়, মাথাপিছু আয়েও কানাডা যুক্তরাষ্ট্র থেকে অনেকটাই পিছিয়ে। যুক্তরাষ্ট্রের বার্ষিক গড় মাথাপিছু আয় যেখানে $৮১,০০০, সেখানে কানাডার মাথাপিছু আয় $৫৩,০০০। কানাডার অর্থনীতির সিংহভাগই যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। দেশটির রপ্তানির ৭৫%-এর গন্তব্য মার্কিন মুলুক, যার মধ্যে রয়েছে জ্বালানি, অটোমোবাইল ও অন্যান্য কাঁচামাল। ওয়াশিংটনেরও সবচেয়ে বড় রপ্তানির ঠিকানা কানাডা। যদি কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যায় তাহলে দুদেশের বাণিজ্যের আকারে নাটকীয় পরিবর্তন আসবে, কারণ সীমান্ত উঠে যাওয়ায় তাদের মধ্যে ব্যবসার ক্ষেত্রে ট্যারিফ ও অন্যান্য শুল্ক কোনো বাধা হয়ে দাঁড়াবে না, যার ফলে যুক্তরাষ্ট্রে আরও সস্তা হবে কানাডার উৎপাদিত পণ্য। অস্ত্র আইন নিয়ে মতবিরোধ হতে পারে দুই দেশের মধ্যে। যুক্তরাষ্ট্রের সংবিধান প্রতিটি নাগরিককে বন্দুক ধারণের অধিকার দেয়। অন্যদিকে আগ্নেয়াস্ত্র মালিকানার ব্যাপারে অনেক বেশি কঠোর কানাডা সরকার। সেখানে লাইসেন্স ও প্রশিক্ষণ সহ অনেক অনুমোদনের প্রয়োজন হয়। ফলে কানাডায় বন্দুক সহিংসতার ঘটনা নেই বললেই চলে। চিকিৎসা সেবা নিয়েও রয়েছে বিস্তর ফারাক। কম খরচে সব নাগরিকের স্বাস্থ্যগত সুবিধা নিশ্চিত করে কানাডা। কিন্তু যুক্তরাষ্ট্রের অংশ হলে দেশটির মতো ব্যয়বহুল হয়ে পড়তে পারে তাদের চিকিৎসা সেবা। কানাডা তাদের অভিবাসন নীতিতে নতুন নিয়ম চালু করেছে, যা অস্থায়ী কর্মী ও শিক্ষার্থীদের জন্য সমস্যা তৈরি করতে পারে। জানা গেছে আগামী বছর প্রায় ৫০ লাখ অস্থায়ী পারমিটের মেয়াদ শেষ হবে। এর মধ্যে বেশিরভাগই ভারতীয় নাগরিক। যদি এই পারমিটগুলো নবায়ন না হয় তাহলে তাদের দেশে ফিরতে হবে। নতুন নিয়মের কারণে অনেক পরিবারকেই পড়তে হতে পারে অনিশ্চয়তায়।
চলতি সপ্তাহেই অভিবাসন নীতিতে পরিবর্তন এনেছে কানাডা। জুড়ে দেয়া হয়েছে বেশ কিছু নতুন শর্ত। ফলে কানাডার বাসরত প্রচুর অস্থায়ী কর্মী এবং বিদেশি শিক্ষার্থীরা পড়তে পারেন বিপদে, যাদের মধ্যে বেশিরভাগই ভারতীয়। আগামী বছরেই প্রায় 50 লাখ অস্থায়ী পারমিটের সময়সীমা শেষ হতে চলেছে, যা ফের নবায়ন করা না হলে প্রত্যেকেই পড়তে পারেন ভোগান্তিতে। কারণ এই বিষয়ে কানাডা সরকার সিদ্ধান্তে পরিবর্তন না আনলে দেশে ফিরে আসতে হবে বেশিরভাগ অস্থায়ী বাসিন্দাদের। কারণ আগামী 3 বছরে অস্থায়ী পারমিটের ক্ষেত্রে কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নতুন নিয়ম অনুযায়ী 2025 সালে 21% কমানো হবে অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা। আগের ঘোষণা অনুযায়ী 5 লাখ অভিবাসীকে অনুমোদন দেওয়ার কথা থাকলেও পরিবর্তিত নিয়মে সেটি দেওয়া হবে 3,95,000 জনকে। এছাড়া অস্থায়ী বিদেশি কর্মীর সংখ্যা কমানো হবে 40%। বর্তমানে 7,66,000 বিদেশি শিক্ষার্থী আছে কানাডায়, যাদের প্রায় বেশিরভাগেরই সময়সীমা শেষ হবে সামনের বছর ডিসেম্বরের মধ্যে। সাধারণত ভিসার সময়সীমা শেষ হলেও এতদিন উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য ভিসা নবায়ন করতে পারতেন শিক্ষার্থীরা। তবে এখন আরও কঠিন হয়ে পড়েছে এই প্রক্রিয়া, কারণ নতুন নিয়মে 2026 সালের মধ্যে 10% কম শিক্ষার্থীদের অনুমোদন দেবেন ট্রুডো সরকার। নতুন নিয়ম অনুযায়ী বিদেশ থেকে আসা প্রত্যেক ব্যক্তিকে প্রতি 3 মাস পর পর নিজেদের তথ্য আপডেট করতে হবে। যদি সেখানে কোনো ত্রুটি থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে কানাডা সরকার। দেশটিতে 16,89,000 ভারতীয় বাস করছেন, যাদের বেশিরভাগেরই ভরসা প্রাথমিক ভিসা। এই বিপুল পরিমাণ ভারতীয় যদি তাদের ভিসা আপডেট করতে না পারেন তাহলে আগামী দিনে দেশটিতে কাজের সুযোগ কমে আসতে পারে। কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার জানান, ট্রুডো সরকারের নির্দেশেই এসব পরিবর্তন এনেছেন তারা। সামনে আরও কঠোর হতে পারে এই প্রক্রিয়া, যার অন্যতম অঙ্গ হিসেবে বিবেচনা করা হচ্ছে কানাডার নতুন অভিবাসন নীতিকে। কানাডায় বিদেশি শিক্ষার্থীদের জন্য সরকারি বেসরকারি 2 রকমের বৃত্তির ব্যবস্থা রয়েছে। সেরকমই একটি বৃত্তি হলো ট্রেন্ট ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপ। 2025 শিক্ষাবর্ষের বৃত্তির জন্য ইতিমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ট্রেন্ট ইউনিভার্সিটি এ বৃত্তির আওতায় ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তির জন্য বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের জায়গা কানাডা। মূলত শিক্ষার মান, স্কলারশিপ প্রাপ্তি, বাৎসরিক টিউশন ফি, আবাসন সুবিধা, শিক্ষার্থীদের আয়ের পথ এবং শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগ ইত্যাদি নানা বিবেচনায় কানাডায় উচ্চশিক্ষার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের খালি হাতে ফেরাচ্ছে না দেশটি। নানা রকম বৃত্তি বা স্কলারশিপ দিয়ে শিক্ষার্থীদের সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে কানাডা। কানাডায় বিদেশি শিক্ষার্থীদের জন্য সরকারি বেসরকারি 2 রকম বৃত্তির ব্যবস্থা আছে। সেরকমই একটি বৃত্তি হল ট্রেন্ট ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপ 2025। এই বৃত্তির জন্য এরই মধ্যে শুরু হয়েছে আবেদন গ্রহণ। 2025 সালের ট্রেন্ট ইউনিভার্সিটি বৃত্তির আওতায় ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ডিগ্রি গ্রহণের সুযোগ পাবেন জ্ঞানপিপাসুরা। এই বৃত্তির আওতায় বাছাইকৃত শিক্ষার্থীদের লেখাপড়ার পেছনে শতভাগ অর্থায়ন করবে দেশটির সরকার। বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এই বৃত্তির জন্য। ট্রেন্ট ইউনিভার্সিটি স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য দিয়ে থাকে বেশ কয়েক রকমের বৃত্তি। ট্রেন্ট আন্তর্জাতিক গ্লোবাল সিটিজেন স্কলারশিপ, এই বৃত্তি যারা পাবেন তাকে দেয়া হবে $25,000। এছাড়া ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ বৃত্তির পরিমাণ $25,000 ও জাস্টিন চিউ আন্তর্জাতিক বৃত্তির পরিমাণ $3,000 থেকে $15,000। এখানে রয়েছে নানা নেতৃস্থানীয় অনুষদ, অ্যাকাউন্টিং, ফলিত কৃষি, ফলিত নীতিশাস্ত্র, নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব, কলা ও বিজ্ঞান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, ব্যবসায় প্রশাসন, রসায়ন, যে কোনো বিষয়েই করা যাবে আবেদন। আবেদনের অন্যতম শর্ত হচ্ছে আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। শিক্ষার্থীকে অবশ্যই ট্রেন্ট ইউনিভার্সিটির স্নাতক ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।
ভ্যানকুভার ও ক্যালগারি দুইটি শহরই বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর সূচক গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2024-এর শীর্ষ 10-এ স্থান পেয়েছে। গেল বছর এই তালিকায় 3টি শহরই ছিল কানাডার। কেন বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের বেশিরভাগই কানাডায়? কোন বিষয়গুলো কানাডার মানুষের জীবনযাত্রার মানকে করেছে উন্নত? চলুন দেখে আসি রিপোর্টে। ভ্যানকুভার ও ক্যালগারি কানাডার এই দুটি শহরই বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের সূচক গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2024-এর তালিকায় শীর্ষ 10-এ স্থান পেয়েছে। গেল বছর এই তালিকায় ছিল টরন্টোর নামও। কানাডার শহরগুলোয় এমন কি আছে যা জীবনকে মধুর করে তোলে? দেশটির পশ্চিম উপকূলে অবস্থিত ভ্যানকুভার কানাডার সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে স্থান করে নিয়েছে সংস্কৃতি ও পরিবেশ বিষয়ক সাব ইন্ডেক্সে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মোহিত করবে যে কাউকেই। ভ্যানকুভারের পাহাড় ও সমুদ্রের অনন্য সংমিশ্রণ শহরটিকে করে তোলে মনোমুগ্ধকর। শহরের কেন্দ্রস্থলে রয়েছে স্ট্যানলি পার্ক। 405 হেক্টরের এই উদ্যানে বহু শতাব্দী পুরনো গাছসহ রয়েছে একটি উপকূলীয় রেইন ফরেস্ট। অভিনব রেস্তোরাঁ থেকে শুরু করে মজাদার খাবারের অস্থায়ী ট্রাক ও কৃষকদের বাজার সবই হাতের মুঠোয়। বাসিন্দাদের মধ্যেও রয়েছে সহযোগিতামূলক মানসিকতা। চিকিৎসায় সহজলভ্যতা, ব্যয় কম, কর্মস্থলে নিরাপত্তা, এমন নানা সুবিধা রয়েছে এখানে। কানাডার আলবার্টার রকি মাউন্টেন্স পর্বতমালার কাছে অবস্থিত ক্যালগারি আরেকটি বাসযোগ্য শহর। শহরটির বাসিন্দাদের মতে বড় শহরের সব সুযোগ সুবিধা সহ একটি ছোট শহরে থাকার অনুভূতি দেয় ক্যালগারি, যেখানে কানাডার অন্যান্য শহরগুলির তুলনায় জীবনযাত্রার খরচও অনেক কম। রেস্তোরাঁ, সাংস্কৃতিক উৎসব ও চমৎকার নাইট লাইফ কাটানোর ব্যবস্থার কোনো অভাব নেই এখানে। 240-টিরও বেশি জাতি ও 165টি ভাষা চর্চার স্থান এই ক্যালগারি। শহরটিতে একটি লাভজনক তেল ও গ্যাস শিল্পের পাশাপাশি বড় একটি ব্যবসায়ী সম্প্রদায় সহ সাশ্রয়ী মূল্যের জীবনযাত্রা রয়েছে। কানাডার অনেক স্থানের মতোই প্রকৃতির সহজলভ্যতা ক্যালগারিতে জীবনযাত্রার মান করে আরও উন্নত। উত্তর আমেরিকার সবচেয়ে বিস্তৃত পথ ও বাইকওয়ে নেটওয়ার্ক রয়েছে ক্যালগারিতে, যেখানে হাঁটার ও সাইকেল চালানোর জন্য 1000 কিলোমিটারের বেশি পথ রয়েছে। সংস্কৃতি ও পরিবেশ, আর্থসামাজিক স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, শিক্ষা এবং অবকাঠামো সহ নানা বিষয়কে সূচক করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটি প্রতি বছর 173টি শহরের তালিকা তৈরি করে। সংস্থাটির মতে অনেক শহরে নির্মল বাতাস ও দূষণমুক্ত পরিবেশ বিবেচনায় সামগ্রিক জীবনযাত্রার মান গত 15 বছরের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গেল সপ্তাহটি ছিল অনেক ঘটনাবহুল। টেকনাফ থেকে তেঁতুলিয়া মানুষের জীবনে চলছিল একের পর এক পরিবর্তন, আর বইছিল আলোচনা সমালোচনার ঝড়। এই সময়ের মধ্যে দেশ জুড়ে ঘটে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যেগুলো প্রভাব ফেলেছে মানুষের জীবনযাত্রায়ও। আসুন দেখে নেওয়া যাক গেল এক সপ্তাহে দেশের আলোচিত কিছু খবর। বিক্ষোভ আন্দোলনের এক ঢেউ বয়ে যাচ্ছে দেশের উপর দিয়ে। গেল সপ্তাহে শুরুটাও হয় এমনই এক বিক্ষোভের মধ্য দিয়ে। এবারে সমস্যা দেশের নয়, বিদেশের। ভারতের আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। তাদের সাথে যোগ দেয় সাধারণ জনতাও। দেশের উপরে দাদাগিরি ফলাতে চান, তাদেরকে সতর্ক করে দিচ্ছি, বাংলাদেশের জনগণ আপনাদের দাদাগিরি মেনে নেবে না। আমরা দেখেছি কিভাবে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশ ঐতিহাসিকভাবে দিল্লির দাসত্বের বাইরে। বিক্ষোভের এই ঢেউয়ের আড়ালে সন্ত্রাস কিন্তু বেড়েই চলেছে মোহাম্মদপুরে। 5 আগস্টের পর থেকে মোহাম্মদপুরে একের পর এক ডাকাতি, ছিনতাই ও হত্যার ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। এই সপ্তাহেই প্রশাসনের কাছে নিরাপত্তার জোর দাবি তাদের। আমার ঘরে আমার নিরাপত্তা নাই,
আমার সারা জীবনের কামাই, আমি এত কষ্ট করছি, আমার স্বামী নাই, 3টা বাচ্চা নিয়ে আমার সেই সন্তানদের সবকিছু নিয়ে গেল গা। আবার 2টা ছুরি এবার ধরছে আর বলে কোনো কথা বলবে না। আমাকেও খুব আক্রমণ হচ্ছে, কোনো কথা বলবেন না। আর একটা কথা বলছে যে আপনারা সবাই চুপ থাকবেন, কোনো আপনাকে গায়ে আঘাত করা হবে না। যদি আমি চিল্লা ফাল্লা করি তার জন্য আমার কাবু করার জন্য আমার এই বাচ্চার গলায় ছুরি ধরছিল। ম্যানেজার আমাদের ডাকছে, সবাই বের হও, সবাই বের হও। আমরা বের হয়েছি, দরজা খুলছি, খুলে দেখি ওনারা আমার স্বামীর গলায় ছুরি ধরছে। পুলিশ বলছে মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা চলছে। বাহিনীটির দাবি, এরই মধ্যে কমে এসেছে অপ্রীতিকর ঘটনা। তল্লাশি কার্যক্রম পরিচালনা করে যারা পেশাদার অপরাধী এবং অপরাধ সংক্রান্তে অনেক আলামত উদ্ধার করা হয়েছে, দেশীয় এবং বিভিন্ন অস্ত্রসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই মোহাম্মদপুরের বর্তমান পরিস্থিতি পূর্বে যে কোনো সময়ের তুলনায় এখন যথেষ্ট স্থিতিশীল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে ঘটা করে উদ্বোধন করা 3rd টার্মিনাল, যদিও সাধারণ বিমান যাত্রীদের জন্য এখনও উন্মুক্ত হয়নি তা। বাকি আছে কাজ। 7,000 কোটি টাকার ব্যয় বেড়ে হয়েছে 22,000 কোটি টাকা। তৈরি করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। ATJFB'র গোলটেবিল আলোচনায় বক্তারা সমালোচনা করেন এই প্রকল্পের। অপারেটররা অসন্তোষ প্রকাশ করেন বিদেশি এয়ারলাইন্সগুলোর বিমানবন্দরের সার্ভিস চার্জ, গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ ও বিমানের সেবা নিয়ে। এবং এটার সাথে কপ আপ করতে গিয়ে যে রিক্রুটমেন্ট এবং প্রকিউরমেন্টের যে পেসে এখানে একটা গ্যাপের কারণে সবসময় কিন্তু কোয়ালিটি সার্ভিস দেওয়ার ক্ষেত্রে সবসময় আমরা দিতে পারি না। 800 ব্যাগ যদি আসে, হ্যান্ডেল করার জন্য কিন্তু ক্যাপাবল না। বাট টার্মিনাল 3 তে ক্যাপাবল টু হ্যান্ডেল ইচ বেল্ট 1 ওয়াইড বডি এয়ারক্রাফট। আমি কি ব্যাগটা আমার 30 মিনিটে পাবো কিনা, এই জন্য আমার মনে হয় কি যে বিমানের ডাইরেক্টর সাহেব বলছেন যে অ্যাডভাইজার সাহেবের সাথে মিটিং করেছেন, চেয়ারম্যান সাহেবের সাথে মিটিং করেছেন। মিটিংটা করা দরকার ছিল যারা এখানে বসে আছে এয়ারলাইনগুলির সাথে। পাশাপাশি এয়ারলাইন অপারেটিং এর যে খরচগুলোর কথা বলা হচ্ছে যে অন্যান্য পার্শ্ববর্তী দেশের চেয়ে অনেক বেশি বাংলাদেশে, সেটাকে অ্যাড্রেস করতে হবে। এই সপ্তাহেই 2023 সালের সেবা খাতের দুর্নীতি নিয়ে জাতীয় খানা জরিপ প্রকাশ করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যাতে উঠে আসে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে মানুষের চরম দুর্ভোগের চিত্র। জরিপের তথ্য, সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষ দেওয়া হয়েছে পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থায়। 2023 মে থেকে 24 এপ্রিল পর্যন্ত যে মেয়াদটি, সেই মেয়াদে আমাদের মোট যে ঘুষ লেনদেন হয়েছে, সেবা গ্রহীতারা মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হচ্ছে 10,902 কোটি টাকা, যেটি আমাদের সংশ্লিষ্ট বছরের বাজেটের 1.43% এবং জাতীয় আয়ের 0.22%। যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের 77.2%-এর মতে ঘুষ না দিলে সেবা খাতে সেবা পাওয়া যায় না। 2009 থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সেবা খাতে ঘুষ নেওয়ার পরিমাণটাও চমকে ওঠার মতো, 1,46,252 কোটি টাকা। টাকার অঙ্কে সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয়েছে বিচার বিভাগে। বাংলাদেশের 2009 থেকে 2024 পর্যন্ত, 24 এপ্রিল পর্যন্ত সেবা খাতে যে দুর্নীতি হয়েছে, ঘুষ লেনদেন হয়েছে বা সেবা গ্রহীতারা যেই অর্থ ঘুষ হিসাবে দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হয়েছে, প্রাক্কলিত পরিমাণ 1,46,252 কোটি টাকা। হিন্দুরা যে মার খাচ্ছে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য বাংলাদেশে, পুরোটাই মার্কিন গুপ্ত রাষ্ট্রের ছক। কিছু হিন্দু পরিবার বাংলাদেশে তারা পাগলের মতো চিৎকার করছে বেঁচে থাকার জন্য। যেই ভারত ইস্যুতে শুরু, সেই ভারত ইস্যুই গোটা সপ্তাহ উত্তপ্ত করে রাখে দেশকে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের এক বানোয়াট অভিযোগ তোলে ভারতের একাধিক গণমাধ্যম, ছড়ায় প্রপাগান্ডা। তবে এই নির্লজ্জ চেষ্টা মিথ্যা প্রমাণ হয় সংখ্যালঘুদের বক্তব্যেই। বিচ্ছিন্ন ঘটনা থাকলেও যুগ যুগ ধরে চলে আসা ধর্মীয় সম্প্রীতির বন্ধনের কথাই মনে করিয়ে দেন তারা। যতটা খবরের কাগজ অথবা নিউজ পেপারে অতিরঞ্জিত হচ্ছে, ব্যাপারটা হয়তোবা ততটাও না। হিন্দু মানেই ইন্ডিয়ার দালাল না, হিন্দু মানেই মোদির দালাল না। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশে ট্যাক্স দেই, আমরা এই দেশে ভোট দেই, আমরা কেন ইন্ডিয়ার দালালি করব? আমরা এই নাগরিক হিসেবে এই দেশের নাগরিক থেকে যে নাগরিক সুবিধাগুলো পাবো সেগুলো আমরা সবসময় প্রত্যাশা করি, আমরা আজীবন সেটাই পেয়ে আসছি। দর্শক, বিদায় নেবার আগে জানিয়ে দেব নস্টালজিয়া আনপ্লাগড কনসার্টের খবর। টরন্টোর গানপ্রেমীদের জন্য এই জমকালো আয়োজনটি ছিল গত রবিবার, যেখানে গিয়েছিলাম আমিও। চলুন আপনাদের নিয়ে যাই সেখানে।
দর্শক, কথা বলবো আমাদের সবার প্রিয় ব্যান্ড শূন্যের পারফরম্যান্সের সাথে। তার একটু আগে খুব জমকালো একটা অনুষ্ঠান মানে আমাদের সামনে পারফর্ম করলেন। আমি আসলে একেবারে স্পিচলেস হয়ে গিয়েছি। সো আর কথা না বাড়িয়ে আমরা কথা বলবো তাদের সঙ্গে। সো আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্নই আমি করব, সেটা হচ্ছে যে আপনারা তো টরন্টোতে এটা 5 নাম্বার শো করছেন মনে হয় কানাডাতে। তো আমরা যেটা জানি যে বাংলাদেশের অডিয়েন্সদের সামনে পারফর্ম করা আর প্রবাসীদের সামনে পারফর্ম করা এটা তো ডেফিনেটলি একটু ডিফারেন্ট হয়, তাই না? তো আপনাদের কাছে এই অনুভূতিটা জানতে চাইবো যে স্পেশালি টরন্টোতে পারফর্ম করতে আপনাদের কেমন লাগে? জি, সো আমরা 4-5 বছর ধরে বাংলাদেশ অত রেগুলার শোজ করছি না, বাট টরন্টোতে অপরচুনিটি পাচ্ছি। সো দিস ইজ আওয়ার 5th শো। আর টরন্টোর বাইরেও কয়েকটা শো করা হয়েছিল। তো আমাদের এক্সপেকটেশন ছিল এটাই যে টরন্টো শোগুলো বাংলাদেশের চেয়ে ডিফারেন্ট হবে, বাট রিয়ালিটি হচ্ছে আমরা কোনো ডিফারেন্স পাই না, বিকজ এখানে যে অডিয়েন্স আসে ওরা আমাদেরকে এত সাপোর্ট দেয়, সাথে গান গায়, তো মনে হয় যে আসলে আমরা বাংলাদেশের কোনো অডিটোরিয়ামে গান গাচ্ছি, এরকমই একটা ফিলিং পাই আমরা। আর আমাদের 2 জন মেম্বার, আমি আর মাইকেল তো আছি, আর মাঝে মাঝে আমাদের গেস্ট মেম্বার্সরা আমাদের সাথে পারফর্ম করে। আরসালান এই নিয়ে আই গেস থার্ড শো and second, third, and then Faisal কয়েকটা শো করেছে। So I would like to ask them as well, তোমাদের opinion কি? Of course, Arsalan, so how did you feel? কেমন লেগেছে আপনার পারফর্ম করতে? I mean, I've been hearing Shunno's song ever since they formed, so I know some of the members personally, so it was great. It's like friends, extended friends, and doing good music. I'm having a great time so far. Amazing. I love their music. And আমি জাস্ট একটা কথাই বলবো যে আমার মনে পড়ে আপনাদের গানগুলো যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম। তো বাসা থেকে ইউনিভার্সিটিতে যাওয়ার যে রাস্তাটা, পুরোটা রাস্তা আমি রিক্সায় আপনাদের গান শুনতে শুনতে যেতাম। আমার মানে অডিয়েন্সের সিটে বসে থাকাকালীন মনে হচ্ছিল কি আমি রিক্সায় বসে আছি, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি। আই ওয়াজ রিয়েলি সো নস্টালজিক। সো আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই। আমার জন্য আসলে বেসিক্যালি মানে যদি বলি লাইক মানে ইটস গোয়িং ওয়ে ব্যাক, লাইক 2008 যখন শূন্য শুরু করে তখন বেদনার প্রথম গানটা শুনি, লাইক ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। তারপর আমার মনে আছে এনএসসিতে শো দেখেছি, লাইক ইট ওয়াজ খুব ভালো লাগছিল তখন। অ্যান্ড নাও কামিং ব্যাক ফুল সার্কেল অলসো দ্যাট কোয়েশ্চেন অফ নস্টালজিয়া, মানে বাংলাদেশে আমি পারফর্ম করতাম ডিফারেন্ট ব্যান্ডে, এখন ক্রাউড যখন গান গায় আসলে নিজেদের গান, তখন বাংলাদেশ কিংবা ভিন্ন দেশে ইট ডাজন্ট ম্যাটার। আই থিঙ্ক মিউজিক ট্রান্সেন্ডস বাউন্ডারিজ, এবং মানে ইটস বিউটিফুল টু পারফর্ম, লাইক দ্য ফ্যাক্ট দ্যাট উই হ্যাভ মেড এ সেকেন্ড হোম ইন টরন্টো ইজ লাইক অ্যামেজিং। Thank you. Yes. Same question. সেম কোয়েশ্চেন, আপনি যদি আরো কিছু বলতে চান আমাদের দর্শকদের জন্য, স্পেশালি আমাদের চ্যানেল করে দর্শকদের জন্য। থ্যাংক ইউ ফর টিউনিং ইন। অ্যান্ড আজকের শোটা যেমন খুব ডিফারেন্ট ছিল, ইট ওয়াজ ডিফারেন্ট সেটিং, অ্যাকোস্টিক সেটিং, পিয়ানোতে আমরা অনেক দিন পর পারফর্ম করছি, সো দ্যাট ওয়াজ নাইস। উই গেট টু ডু সাম সংস যেগুলো আমরা পিয়ানোতে ছাড়া করা হয় না, সো দ্যাট ওয়াজ নাইস। আমাদের সবার প্রিয় বাবনা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনার মুখে কিছু শুনবো। আমি আর চন্দন আসলে অনেক দিন ধরেই চাচ্ছিলাম একটা আনপ্লাগড শো করার জন্য, এবং সেটা অ্যাকচুয়ালি আমরা কন্টিনিউ করতে চাই। তো একটু ঘরোয়া আমেজে, একটু দর্শকদের সাথে একটু কাছাকাছি থেকে একটু অন্যরকম একটা পরিবেশনা হয়, তো সেটাই হলো আজকে এখানে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। দর্শক, এখন কথা বলবো আমাদের টরন্টোর খুব পরিচিত একজন মুখ, আমাদের সবার প্রিয় রাজীব হাসান চৌধুরী, আমাদের রাজীব ভাইয়ের সঙ্গে। আমি আসলে জানতে চাই পার্সোনালি যে উনি আমাদেরকে এত সুন্দর সব অনুষ্ঠান উপহার দেন, এটার পেছনে ওনার প্যাশনটা কোথায়, কিভাবে তৈরি হলো। রাজীব ভাই, অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। তো জানতে চাইবো যে আপনি সবচেয়ে বড় যে জিনিসটা আপনার আমার ভালো লাগে সেটা হচ্ছে যে আপনি দর্শকদের সাথে যেভাবে এনগেজ করেন, যে ইটস নট অনলি অ্যাবাউট ইউর সিঙ্গিং, ইটস অ্যাবাউট ইউর পার্সোনালিটি, দ্য ওয়ে ইউ কানেক্ট উইথ অডিয়েন্স। তো এই যে জিনিসটা আপনার মাঝে তৈরি হয়েছে, এটা আপনার প্যাশনটার নেপথ্যে কী কাজ করেছে শুরু থেকেই? আচ্ছা, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা কষ্ট করে এসছেন, আমাদের অনুষ্ঠানটাকে কভার করছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। আমার আসলে
আমার মানুষ ভালো লাগে, এটা হচ্ছে আমার প্রথম কথা। আমার মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে ভালো লাগে। অনেক হয়তো বা জানে যে আমি ছবি তুলি, সো আমার ক্লায়েন্টদের সাথে আমি মিশি, তাদের সাথে বন্ধুত্ব হয়। মিউজিক এমন একটা জিনিস যেখানটাতে আপনি একটা স্টেজে দাঁড়িয়ে কয়েকশো অথবা কয়েক হাজার মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। আমার জন্য আসলে এটা আমার কাছে আড্ডা মারার মতো মনে হয়। আমার কাছে মনে হয় যে সবাই বন্ধু, তাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, তারা আমার গান শুনছেন, আমাদেরকে দেখছেন, এটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি স্টেজেও বলি যে আমাদের গান কেন মানুষ শুনতে আসে সেটা আমি জানি না, কারণ আমরা অনেক ভুলভাল করি। আমরা আমাদের মনের ইচ্ছা মতো মিউজিক করি, আমরা কখনোই যে একদম খুব নিখুঁত নির্ভুল মিউজিক করি তা না, কিন্তু আমার এই ইন্টারাকশনটা ভালো লাগে আমার। দর্শক, যে মানুষটি, যে শিল্পীটি আমাদের সামনে এখন দাঁড়িয়ে আছেন, তাকে কিভাবে পরিচয় করে দিব আমি জানি না। আমার আসলে মনে হয় না যে পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে। আমাদের সবার প্রিয় শিল্পী চন্দন ভাই। নর্থ আমেরিকাতে আমাদের বাঙালি কমিউনিটিতে এই ধরনের অনুষ্ঠানের, এই ধরনের আমাদের যে বাঙালি কালচারটা আছে, এটাকে ফ্লারিশ করার কেমন সম্ভাবনা আপনি দেখছেন? মানে অনেক লম্বা পথ পের হয়ে আসছি আমরা। আসলে যেটা আমার মনে হয়, এখন আমাদের বাঙালি কমিউনিটিতে প্রচুর বাঙালি যারা বাংলাদেশে আর্ট কালচারের সাথে ইনভলভ ছিল, যারা ব্যান্ড মিউজিক করতো, ব্যান্ড মিউজিক অর্গানাইজ করতো, ব্যান্ড মিউজিককে প্রমোট করতো, তাদের অনেকেই আসছে এখন। সো এই কারণে এখন আস্তে আস্তে অনেক প্রোগ্রাম হচ্ছে যেগুলো অনেক কোয়ালিটি প্রোগ্রাম। তো আমরা যদি এরকম আরও কয়েকটা কোয়ালিটি প্রোগ্রাম করতে পারি, এভাবে করতে পারি, অটোমেটিক্যালি আমাদের এখানকার কমিউনিটিতে আরও ভালো প্রোগ্রাম হবে। দর্শক, কথা বলছি সাউন্ড অফ মিউজিকের কর্ণধার শুক্তি আপার সঙ্গে। শুক্তি আপা, আপনার কাছে জানতে চাইবো, আপনি তো এই কমিউনিটিতে অনেক দিন ধরে কাজ করছেন, অনেক সুন্দর সুন্দর সব অনুষ্ঠান আমাদের উপহার দিয়েছেন, এবং আমরা আরও কি দেখতে পারবো আমাদের কমিউনিটির উদ্দেশ্যে বলবেন? আমি যেটা ফিল করেছি যে আমাদের এই ডায়াসপোরাতে এখন বাড়ছে, আমাদের কমিউনিটিটা আসলে অনেক স্ট্রংও হয়েছে, কিন্তু যেটার কমতি আমি ফিল করেছিলাম যে আমাদের গান বা কালচারাল ইভেন্টসগুলো যতটা স্ট্রেংথ আমাদেরকে দেওয়ার কথা, যতটা আমাদের আশা ওটার থেকে, শুধু তো একটা গান না, এটা তো অ্যাকচুয়ালি কমিউনিটি গেটিং টুগেদার, একটা গানের সাথে একটা এক্সপিরিয়েন্স হওয়া, আসলে এগুলো এটা সবই কিন্তু আমাদের দেশের, আমাদের কালচার, রাইট? ওটা আমি মিস করছিলাম, এবং ওইটা মিস করার থেকে যেটা আমি পাইনি সেটাই যেন আমার কমিউনিটিকে আমি দিতে পারি, সেজন্যই এই কোম্পানি। দর্শক, এখন আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন, আমাদের খুব পরিচিত একটি মুখ, আমাদের খুব পছন্দের একজন শিল্পী টনি ডায়াস। নর্থ আমেরিকাতে আমাদের বাঙালি কমিউনিটির জন্য আপনি যে কালচারাল একটা ফ্লারিশ হচ্ছে, রাইট, এই কমিউনিটির জন্য আপনি কিছু বলবেন যে, এবং কেমন সম্ভাবনা দেখছেন এখানে এরকম কাজ করার ভবিষ্যতে? আচ্ছা, আমরা এটা আমাদের এই ইভেন্টটা খুব ভালো লেগেছিল, আমাদেরকে যখন অফার দিয়েছিল ভালো লেগেছিল, কিন্তু আমাদের বাংলাদেশের গান, আমরা যারা বিদেশে আছি আমরা বাংলাদেশকে অনেক ভালোবাসি, এবং আমরা চাই সুন্দর সুন্দর এ ধরনের অনুষ্ঠান হোক, অর্গানাইজভাবে হোক, এবং সবচাইতে বেশি দরকার 12 ক্লোদিং সবসময় লক্ষ্য রাখবে যে ভালো শিল্পী যেন থাকে, সত্যিকারের শিল্পী যেন থাকে আর কি। হ্যাঁ, সো সেই শিল্প সত্তাটা যাতে থাকে সেই ধরনের অনুষ্ঠানগুলিতে 12 ক্লোদিং সবসময় থাকবে। দর্শক, এই ছিল আমাদের আজকের কানাডা ডায়েরি আয়োজনে। দেখা হবে আবারও সামনের সপ্তাহে একই সময়ে চ্যানেল 24-এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।